কি অবস্থা? क्या हाल मेरे यार? कैसे हो आप लोग? सब कुछ ठीक ठाक? सब कुछ सही चल रहा है क्या? তো আজকে আমরা রক্তকণিকা পড়বো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার অনুচর্কিকা, অনুচক্রিকা, এই ব্যক্তি শেষ করবো আজকে আমরা। তো শুরু করি। তাহলে আমাদের পড়তে হবে হচ্ছে লোহিত রক্তকণিকা। আগের দিন আমরা রক্তরস পড়ছি, রক্তরসের কাজ পড়ছি, এটসেট্রা। আজকে আমরা পড়বো লোহিত রক্তকণিকা। খুব ইম্পর্টেন্ট, লোহিত রক্তকণিকা থেকে এমসিকিউ আসে। ও বাই দ্য ওয়ে, দিস হিমোটোপোয়েসিস প্রসেস ইজ সো মাচ ইম্পর্টেন্ট। এখানে লোহিত রক্তকণিকা তৈরি প্রক্রিয়াকে আমরা বলছি এরাইথ্রোপোয়েসিস, শ্বেত রক্তকণিকা তৈরি প্রক্রিয়াকে বলছি আমরা লিউকোপোয়েসিস, আর অনুচক্রিকা তৈরি প্রক্রিয়াকে আমরা বলছি থ্রোম্বোপোয়েসিস। কারণ অনুচক্রিকার এক নাম হচ্ছে থ্রোম্বোসাইট। হ্যাঁ, তোমার এখানে কয়টা মুড আছে দেখবা বাম দিকে, প্যানফলো মোড, পিটিএফ মোড, ওইগুলা চেক করে করে দেখবা। এফপিপি মোড দেওয়া দরকার নেই, এফপিপি মোডে ঝামেলা হয়। এফপিপি মোডে উপরে দুটো মোড, ওটা সব থেকে ভালো। হ্যাঁ, একটা মোড দেখবা নড়বে না, একটা মোড দেখবা আমার সাথে সাথে নড়বে। ঠিক আছে, তুমি চাইলে আমার ক্লিপ নিতে পারো এখন ক্লাস নেওয়ার সময়। হে, ওকে। তো এগুলো পড়ে ফেলছে। এখন আমরা লোহিত রক্তকণিকা থেকে আমাদের আলোচনা শুরু করবো। আরবিসি, রেড ব্লাড কর্পাসল অ্যান্ড লোহিত রক্তকণিকা। আরবিসি, রেড ব্লাড কর্পাসল এবং লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, লোহিত রক্তকণিকা। তো চলো শুরু করি। তাহলে আমরা লিখতেছি লোহিত রক্ত কণিকা। লোহিত রক্তকণিকা বা ইংলিশে যেটাকে আমরা বলি রেড ব্লাড কর্পাসল। রেড ব্লাড কর্পাসল, দানা, কর্পাসল। হ্যাঁ, এটাকে দানা বলতেছি আমরা, কণিকা, কণিকা বলতেছি, কোষ বলতেছি না। there are very good reason not for saying it like a cell, কোষ না বলার পিছনে বহুত রিজন আছে। তো রেড ব্লাড কর্পাসল বা এটাকে আমরা সংক্ষেপে আর বি সি বা রেড ব্লাড সেলও বলতে পারি। সেলটা আসলে বলা উচিত না, সেলটা না বলাই ভালো। রেড ব্লাড কর্পাসল, লাল রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসল বা লাল রক্তকণিকা। ওকে, এখন এর আরেকটা নাম আছে, আরেকটা নাম আছে, এই নামটা জেনে রাখি, সেটা হচ্ছে অ্যারিথ্রোসাইট। অ্যারিথ্রো, অ্যারিথ্রো শব্দের নাম আমরা আগেও পরিচিত হয়েছি। কোনো জায়গায় লাল, কোনো জায়গায় লাল থাকলে অ্যারিথ্রো শব্দটা ব্যবহার হইতো। কি থাকলে লাল, কোনো জায়গায় কি থাকলে লাল থাকলে অ্যারিথ্রোসাইট। তোমাদের ঈদের আগেই, তোমাদের ঈদের আগেই ইনশাল্লাহ এই চ্যাপ্টার শেষ হবে এবং এই এই সাইকেলও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ঈদের আগেই। এবং তোমাদের সাইকেল 2 এর যে রিভিশন ক্লাস, সাইকেল 1 এর রিভিশন ক্লাস হয়ে গেছে, সাইকেল 2 এর যে রিভিশন ক্লাস এটা সামনের সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এরিথ্রোসাইট, এরিথ্রো মানে লাল, সাইট মানে কোষ। তো লোহিত রক্তকণিকাকে লোহিত রক্তকণিকাকে আমরা পুরোপুরি কি বলি না, মানে রক্তকোষ বলি না, এটাকে আমরা পুরোপুরি রক্তকোষ বলতে পারি না। তাহলে এর যদি আমরা মানে মরফোলজিক্যাল, মরফোলজি মানে চেহারা, মরফোলজি না, এর যদি আমরা উৎপত্তিগত কাহিনী একটু দেখে আসি, এর উৎপত্তি কেমন হয়েছে, তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে। তো প্রথমে ছিল কি, প্রথমে ছিল হচ্ছে ইরাইথ্রোব্লাস্ট, প্রথমে এটা ছিল হচ্ছে এরিথ্রোব্লাস্ট বা এরিথ্রোব্লাস্ট বা ইরাইথ্রোব্লাস্ট, বড় নিউক্লিয়াস বিশিষ্ট, ভালো করে খেয়াল করো, বড় নিউক্লিয়াস বিশিষ্ট, এটা ছিল এরিথ্রোব্লাস্ট, এরিথ্রো, এরিথ্রোব্লাস্ট, বড় নিউক্লিয়াস বিশিষ্ট, এটা কি ছিল এরিথ্রোব্লাস্ট, কি ছিল এরিথ্রোব্লাস্ট। তো এই এরিথ্রোব্লাস্ট, এরিথ্রোব্লাস্ট এটার মধ্যে নিউক্লিয়াস আছে অবভিয়াসলি, এখানে আমরা নিউক্লিয়াস দেখতে পারতেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, বলো তো ব্লাস্ট থাকা মানে কি? ব্লাস্ট থাকা মানে কি বলো, ব্লাস্ট থাকা মানে কি?
তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরে ঘুরে নিতে পারো, জাস্ট ক্যামেরার মধ্যে না আসলো বা একটু আসলে সমস্যা নাই। ব্লাস্ট মানে কি? অপরিণত। ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ। ব্লাস্ট মানে কি? ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ। তাহলে অ্যারিথ্রোব্লাস্ট, তার মানে যে লোহিত রক্তকণিকাটা এখনো কি হতে পারে না, এখনো পরিণত হইতে পারে নাই, রক্তকণিকাটা এখনো কি হতে পারে নাই, পরিণত হইতে পারে নাই। তো এই অ্যারিথ্রোব্লাস্ট থেকে নিউক্লিয়াসটা কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। নিউক্লিয়াসটা কি হয়ে যাবে? নিউক্লিয়াসটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? নিউক্লিয়াস কি হয়ে যাবে? রিমুভ, বা নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যাবে, সহজ কথায় নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যাবে। নিউক্লিয়াস বিলুপ্ত হওয়ার মাধ্যমে এটা এটা আস্তে আস্তে দ্বিতীয় বোতল চাকতির মতো একটা স্ট্রাকচার লাভ করার চেষ্টা করবে। সাইড থেকে দেখলে এরকম মনে হবে, দ্বিতীয় বোতল চাকতির নাই, ঠিক আছে? বা তুমি যদি এইভাবে দেখো, এরকম মনে হবে দেখতে, এরকম টাইপের হবে, দ্বিতীয় বোতল চাকতির নাই। এবং এখানে কোনো নিউক্লিয়াস নাই, এখানে কিন্তু কি নাই? নিউক্লিয়াস নাই, নো নিউক্লিয়াস, নিউক্লিয়াস বিহীন। চশমাতে প্রবলেম হচ্ছে, চশমাটা ময়লা হয়ে গেছে। এবং এখানে মনে রাখতে হবে ভাইয়া, নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। কিন্তু এই নিউক্লিয়াসটা তৈরি হওয়ার পিছনে সবথেকে বড় একটা রিজন হচ্ছে হিমোগ্লোবিন ফর্মেশন। দ্য কোয়ান্টিটি অফ হিমোগ্লোবিন বিকাম ইনক্রিজড ইন হিয়ার, অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণটা বেড়ে যায়। তাহলে কি বেড়ে যায়? হিমোগ্লোবিনের পরিমাণ। তাহলে এখানে একটা চার কোণা বিশিষ্ট একটা নাম হচ্ছে হিমোগ্লোবিন। কি নাম? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন বেড়ে যাওয়ার কারণে, হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার কারণে ধরা হয়ে থাকে যে এখানে কিসের পরিমাণটা বেড়ে যায়, তার নিউক্লিয়াসের পরিমাণটা কমে যায়, নিউক্লিয়াস নাই হয়ে যায় এবং হিমোগ্লোবিনটা জায়গা নেয়। এবং স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকবে না। এটা কথাটা মনে রাখবা। এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? স্তন্যপায়ী। কাদের ক্ষেত্রে? স্তন্যপায়ী, অর্থাৎ ম্যামালস, অর্থাৎ ম্যামালস এক্সেপ্ট উট। এইখানে একটা মিসকনসেপশন আছে যে উটের লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস আসলে আছে নাকি না, এটা নিয়ে অনেক ডাউট আছে। বাট এখানে আমরা কনফিউশনে আমরা যাবো না, দরকার নেই আমাদের এখানে যাওয়ার। আমরা ধরে নিই যে ম্যামালিয়ানসদের লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না। সো হোয়াট হ্যাপেন্স টু, হোয়াট উইল বি হ্যাপেন্ডেড ফর মুরগি, রুই মাছ? বলো, মুরগি আর রুই মাছের কথা যদি বলি, এদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস পাওয়া? মুরগি, চিকেন, রোহু ফিশ, এদের এদের কি নিউক্লিয়াস পাওয়া যাবে? বলো, পাওয়া যাবে কিনা বলো? থাকবে না, তারা তো স্তন্যপায়ী না। একটা হচ্ছে অ্যাভেস, আর একটা হচ্ছে অ্যাক্টিভটেরিজি, মৎস্য, পক্ষী। ইভেন পাখির লোহিত রক্তকণিকা তুমি নিউক্লিয়াস পাবো, স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকাতে আমি কি পাবো না? নিউক্লিয়াস পাবো না। তো এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো এইখানে আমরা যেই জিনিসটা পাচ্ছি হিমোগ্লোবিন, এখানে যে জিনিসটা পাচ্ছি আমরা হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের ফেট তোমাদের মনে আছে? ফেট অফ হিমোগ্লোবিন মনে আছে তোমাদের? ফেট অফ হিমোগ্লোবিন মনে করার চেষ্টা করো। ফেট অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের ভাঙন পরিপাক ও শোষণ চ্যাপ্টারে পড়াইছি। ফেট অফ হিমোগ্লোবিন পরিপাক ও শোষণ চ্যাপ্টারে পড়াইছি। হ্যাঁ, হিমোগ্লোবিন কেমনে ভাঙে? হিম প্লাস গ্লোবিন, গ্লোবিন প্রোটিন হয়ে চলে যায়, আর হিম আয়রন, বিলিরুবিন আর বিলিভারিন তৈরি করে। ও, টি শার্ট থেকে মনে করলো, অনেকগুলো টি শার্ট আনাইছি, আবার আবার টি শার্ট দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? অনেক টি শার্ট নেওয়া হয়েছে আবার, কতগুলো জানি, প্রায় 500-র অধিক টি শার্ট নতুন করে বানানো হয়েছে। এবার টি শার্টের এই কোনায় এসিএস লেখা থাকবে, ঠিক আছে? যাই হোক, তো হিমোগ্লোবিনের ভাঙন আমরা পড়ছি, তো এই হিমোগ্লোবিনের আমাদের দরকার নেই। এখন আমাদের জানতে হবে এই লোহিত রক্তকণিকার উৎপত্তি কোন জায়গা থেকে, এই লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপত্তি হয়, এটা আমাদের জানতে হবে। লোহিত রক্তকণিকার উৎপত্তি, ভাইয়া বাচ্চা অবস্থায় একটা শিশুর অনেক বেশি রক্তের প্রয়োজন পড়ে, একটা শিশুর রক্তের অনেক বেশি প্রয়োজন পড়ে। এই জন্যে যখন সে ভ্রূণ অবস্থায় থাকে, যখন সে চাইল্ড থাকে, তখন তার রক্তের ডিমান্ড অনেক বেশি থাকে। এই জন্য তাদের বিভিন্ন প্লেস থেকে
রক্তকণিকা তৈরি হয়। তাদের বিভিন্ন প্লেস থেকে কি হয়, রক্তকণিকা তৈরি হয় এবং রক্ত তৈরি হয়। হিমাটোপোয়েসিস প্রসেস ইজ বিকাম সো মাচ ফাস্ট ইন দ্য প্রসেস অফ নিউবর্ন অ্যান্ড নিউনাল লাইফ, অর্থাৎ ভ্রূণ অবস্থা গর্ভাবস্থায় বাচ্চাদের ক্ষেত্রে তাদের রক্তকণিকা তৈরি প্রক্রিয়াটা হিমাটোপোয়েসিস অনেক বেশি ফাস্ট থাকে, অনেক বেশি রক্তের প্রয়োজন পড়ে, বাচ্চাদের হার্টবিট অনেক বেশি থাকে, বাচ্চাদের শরীরের মেটাবলিজম অনেক বেশি থাকে, এই জন্য বাচ্চাদের অল্প বয়সে খাওয়াইতে হয় অনেক বেশি, রাইট? তো উৎপত্তির ক্ষেত্রে মনে রাখতে হবে দুইটা কথা, উৎপত্তির ক্ষেত্রে দুইটা কথা মনে রাখতে হবে। ভ্রূণাবস্থায়, ভ্রূণাবস্থা ও গর্ভে এক রকমের, আর ভূমিষ্ঠ, ভূমিষ্ঠ থেকে প্রাপ্তবয়স্ক, ভূমিষ্ঠর বেলাও গর্ভে, ভ্রূণাবস্থা, গর্ভে থেকে ভূমিষ্ঠ, ভূমিষ্ঠ পর্যন্ত আর কি, তারপর ভূমিষ্ঠ থেকে এটা আস্তে আস্তে অন্যদিকে যায়, মানে এটা একটা প্রসেস, টাইম লাইন বোঝাচ্ছে উৎপত্তিটা। মানে উৎপত্তিটা লোহিত রক্ত কণিকা কোথা থেকে উৎপত্তিটা, ভ্রূণাবস্থা গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত একটা প্রসেস থাকে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আস্তে আস্তে সেটা অন্য জায়গায় যাওয়া শুরু করে। তো এটাই তোমাদের এখন দেখব। তো ভূমিষ্ঠ হওয়ার মানে ভ্রূণাবস্থা থাকা গেলে লোহিত মানে লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা, যকৃৎ এবং পিলা বা প্লিহা, এই প্লিহা নিয়ে আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারে, টেনশনের কিছু নাই। এই জায়গাগুলোর উপর ন্যস্ত থাকে, এই জায়গাগুলোর উপর দায়িত্ব থাকে কিসের, এই জায়গাগুলোর উপর দায়িত্ব থাকে লোহিত রক্ত কণিকা তৈরি করার। মনে করার চেষ্টা করো, যকৃতে কিন্তু লোহিত রক্ত কণিকা তৈরি হয়, এরকম একটা জিনিস আমরা দেখছি, আমি যকৃতে আবার ভাঙনও করে। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সেটা শুধুমাত্র লাল অস্থিমজ্জায় থাকে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে শুধুমাত্র কোথায় হয়, লাল অস্থিমজ্জা বা বোন মেরোতে থাকে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এটা আর যকৃতের প্লিহাতে তৈরি হয় না, বরঞ্চ ধ্বংসপ্রাপ্ত হয়। বরঞ্চ কি, ধ্বংসপ্রাপ্ত। ধ্বংসপ্রাপ্ত কোথায়, যকৃতে। বলতো যকৃতের কোন কোষ লোহিত রক্ত কণিকা হিমোগ্লোবিন ভাঙনে কাজ করতো, বলো ভাইয়া। গ্রুপ বানান উল্টা হয়ে গেছে, কি বানান, গর্ভে। বর্গে, see you not for mind, বর্গে, ওকে, গর্ভে, ওকে। যকৃতের কোন বর্গে, ওকে, হয়ে যায় কখনো কখনো, ব্যাপার না। যকৃতের কোন কোষ বলো, যকৃতের কোন কোষ, যকৃতের ম্যাক্রোফেজ কি, হ্যাঁ বেটা পড়াইতেছে লোহিত রক্ত কণিকা, ওই চলে গেছে লিম্ফোসাইট। হ্যাঁ, লিম্ফোসাইট কি বল, এরিথ্রোসাইট তো লোহিত রক্ত কণিকা বেটা। যকৃতের কোন কোষ, যকৃতের মনোফা, এই যে নুজহাত তাবাসসুম মুনিরা ওই মেডিকেলে চান্স পাবে, নিশ্চিত মেডিকেলে চান্স পাবে মেয়ে। কি বললো, কি কইলো, মনোফ্যাগি, আল্লাহ আল্লাহ গো আমার উঠাই না আল্লাহ, আর কত কিছু শুনতে হবে। মনোফ্যাগি, মনো, মনোফ্যাগ এ আবার কি জিনিস, মনোসাইট, ম্যাক্রোফেজ, এতক্ষণ পর যকৃতের ম্যাক্রোফেজ যার নাম হচ্ছে কাফার কোষ। বেটা এখনই যদি ভুলা যাস, কয়েকদিন আগে পড়াইছি। কাফার কোষ, যকৃতের ম্যাক্রোফেজের নাম কি, কাফার কোষে ধ্বংস হয়। নুজাত তাবাসসুম মুনিরা, থ্যাংক ইউ মুনিরা, থ্যাংক ইউ। মুনিরার জন্য একটা জার্সি চলে যাবে। এই তুমি একটু ছবি তুলে রাখো, যে নুজহাত তাবাসসুম মুনিরা, তারপরে তোমার রাব্বি ভাইকে বলে দিও যে শুভ্র ভাই ওকে একটা জার্সি দিতে বলছে। যকৃতের কাফার কোষ ও প্লিহাতে ধ্বংসপ্রাপ্ত হয়, প্লিহাতে ধ্বংস প্রাপ্ত হয়। যকৃতের ম্যাক্রোফেজ এবং ম্যাক্রোফেজ হচ্ছে কাফার কোষ, এবং প্লিহাতে কি হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। এটা মাথায় রাখতে হবে, এই কথাগুলো মাথায় রাখতে হবে।
তাহলে খেয়াল করো, যেই যকৃৎ এবং প্লীহা রক্ত তৈরি করার কাজ করছে, সেটাই একটা সময় রক্ত কি করতেছে, কি করতেছে, ধ্বংস করতেছে। ইয়েস, ধ্বংস। আমি ধ্বংস মানব। ধ্বংস মানব মুভিটা জানি, ধ্বংস মানব মুভিটা জানি কে অভিনয় করছিল, জায়েদ খান। যাই হোক, তো ধ্বংস করে। তাহলে এই জিনিসটা বুঝলাম যে বাচ্চা অবস্থায় রক্ত অনেক জায়গা থেকে তৈরি হয়েছে। তাহলে এখন তোমার একটা বেসিক কমন সেন্স খাটা একটা প্রশ্ন উত্তর দাও তো, ভ্রূণ অবস্থায় এবং শিশুর দেহে লোহিত রক্ত কণিকার পরিমাণ বেশি থাকবে নাকি অ্যাডাল্টদের বেশি থাকবে? বেসিক কমন সেন্স এটা। ভ্রূণ অবস্থায় এবং শিশুদের দেহে লোহিত রক্ত কণিকার পরিমাণটা বেশি থাকবে, এটা বাচ্চা বাচ্চা জানে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখবো যে পরিমাণ, পরিমাণ লোহিত রক্ত কণিকার পরিমাণ প্রতি কিউবিক মিলিমিটার। সিএমএম মানে কি? কিউবিক মিলিমিটার। সিএমএম মানে কি? কিউবিক মিলিমিটার। বা এটাকে আমরা এমএম কিউব দিয়েও লিখতে পারি, এই যে মিলিমিটার কিউব, এটা দিয়েও লিখতে পারি। এমএম কিউব আর সিএমএম একই জিনিস, কিউবিক মিলিমিটার। তাহলে ভ্রূণ অবস্থায় বেশি থাকবে, রাইট? শিশুদের দেহে তার থেকে একটু কম থাকবে। তারপরে প্রাপ্তবয়স্ক পুরুষ আরেকটু কম থাকবে, এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে আরো কম থাকবে। মহিলাদের ক্ষেত্রে কম থাকে, মহিলাদের ক্ষেত্রে কম থাকে, কারণ মহিলাদের হার্টের দৈর্ঘ্য থেকে শুরু করে দেহের বিভিন্ন অঙ্গের যে দৈর্ঘ্যটা বা আকৃতিটা একটু ছোট থাকে। মহিলাদের দেহ থেকে প্রতি মাসে মেনস্ট্রুয়েশনের কারণে বেশ কিছু ব্লাড চলে যায়, এ কারণে একটু কম থাকে, সামান্য একটু কম, বেশি কম না। এটা পরিমাণটা আমরা জানবো কোনটার ক্ষেত্রে কত, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা। প্রত্যেকটা থেকে 10 করে কমাবা, তাহলে পেয়ে যাবা। এটা আবার কেমন হলো 10 করে কমানোর মানে কি, বুঝলাম না। দেখো, ভ্রূণ অবস্থায় 80 থেকে 90 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটার, প্রতি ঘন মিলিমিটার জায়গায়। তাহলে 1 ঘন মিলিমিটার জায়গায় যদি এইটুকু হয়, তাহলে এইটুকু পরিমাণের মধ্যে 80 থেকে 90 লক্ষ লোহিত রক্ত কণিকা পাবো। তাহলে 80 শেষ, তাহলে 60-70, তাহলে 60 থেকে 70 লক্ষ হচ্ছে শিশুদের ক্ষেত্রে। 60, 70, 80, 90 এভাবে আগাইতেছে, ঠিক আছে। 50 থেকে 54 লক্ষ, 50 থেকে 54 লক্ষ প্রাপ্তবয়স্ক পুরুষ। আর প্রাপ্তবয়স্ক স্ত্রীদের ক্ষেত্রে 44 থেকে 49, 44 থেকে 49। মাইক্রোফোনটা বন্ধ করো, সাউন্ড আসতেছে অনেক। আচ্ছা, এই হচ্ছে কথা। কেন এখন দেখো, এটা তো একটা বেসিক কমন সেন্স না যে বাচ্চা অবস্থায় অনেক বেশি জায়গা থেকে তৈরি হচ্ছিল, তাহলে লোহিত রক্ত কণিকার পরিমাণ বাচ্চা অবস্থায় কি থাকবে, বেশি থাকবে। এটা বেসিক কমন সেন্স। আর বড় হওয়ার সাথে সাথে কমতেছে, নিডও কমতেছে, প্রয়োজনীয়তাও কমতেছে। এই প্রাপ্তবয়স্কর পরে আর ওইভাবে করে আর ইয়ে হয় না, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওইভাবে করে চেঞ্জ হয় না। যেমন কিছুদিন আগে আমার পিচ্চি বোনের ব্লাড টেস্ট করাইলাম। তোর ব্লাড টেস্টের মধ্যে আচ্ছা, আমি একটু দেখাবো তোমাদেরকে, আমি একটু পড়াই নিই, তারপরে তোমাদের দেখাবো, অনেক মজা হবে, ঠিক আছে। খুব সুন্দর একটা ব্লাড টেস্টের ইয়ে আছে। এই, হ্যাঁ, দিব না, কাউরে দিব না, মুখ বন্ধ, পড়াতে ডিস্টার্ব হইতেছে, মুখ বন্ধ। আচ্ছা, তাহলে এই হচ্ছে পরিমাণটা আমরা জানলাম, লোহিত রক্তের পরিমাণটা জানলাম। তাহলে এভারেজ পরিমাণটা 50 লক্ষ। তাহলে এক গড়ে, তাহলে আমরা গড়ে দেখি, আমরা গড়ে 50 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটার বা সিএমএম, এটাকে আমরা জানি গড়ে। এইটাকে ভিত্তি করে, এটাকে পুঁজি করে আমরা কিছু জিনিস এখন শিখবো। কি শিখবো? যদি যদি স্বাভাবিকের তুলনায়, স্বাভাবিকের বাচ্চাদের ক্ষেত্রে থেকে শুরু করে সবার ক্ষেত্রে, স্বাভাবিকের থেকে আরবিসি 25% এর কম হয়, তাহলে এটা একটা ডিজিজ। স্বাভাবিকের থেকে যদি লোহিত রক্ত কণিকার পরিমাণ 25 থেকে কমে যায়, 25%-এর থেকে কমে যায়, তখন এটাকে বলা হয় কি, এটা ডিজিজ, এটাকে বলে রক্তাল্পতা। এটাকে কি বলা হয়? রক্তাল্পতা, রক্তাল্পতা বা
রক্ত স্বল্পতা, ইংলিশে বলা হয় অ্যানিমিয়া। অ্যানিমিয়া কি বলা হয়? অ্যানিমিয়া। অ্যানিমিয়া বহুত রকমের আছে, এগুলো আমাদের দরকার নাই। আমাদের নাকি অ্যানিমিয়া বা অ্যানিমিয়া, অ্যানিমিয়া বা অ্যানিমিয়া হচ্ছে স্বাভাবিকের তুলনায় তোমাদের বই বলছে 50 লক্ষের থেকে 25% নেমে গেলে, যদি 50% অ্যাডাল্টের ক্ষেত্রে আমি হিসাব করবো, বাচ্চাদের ক্ষেত্রে তো হিসাব করা যাবে না, রাইট? আচ্ছা, তাহলে এখন বেড়েও যেতে পারে। যদি 65 লক্ষ পার সিএমএম থেকে বেড়ে যায়, এর থেকে যদি বেড়ে যায়, এখন বেড়ে গেছে, এটাকে বলবো পলিসাইথেমিয়া। পলি মানে বেশি, এটাকে বলবো পলিসাইথেমিয়া। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, আমরা কিডনি থেকে কেমনে ইরেথ্রোপোয়েসিস হয় এটা তো আমরা আগের দিন দেখছি, তাই না? স্টেম কোষ থেকে দেখছি না এটা আমরা আগের দিন, বলো তো, দেখছি তো। আচ্ছা, এখন বলতে হবে গড় আয়ু কয়দিন, লোহিত রক্ত কণিকার গড় আয়ু কয়দিন বলো, এটা না পারলে তো মাইট দেওয়া লাগবে। লোহিত রক্ত কণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, না পারলে রিটেনলি মাইট দিতাম। আচ্ছা, তাহলে এইগুলা কমন ইনফরমেশন আমার লোহিত রক্ত কণিকাতে যতটুকু জানার দরকার ছিল ততটুকু এখানে চলে আসছে। তো পড়াইলে অনেক কিছুই, পড়াইলে তো অনেক কিছুই পড়ানো যায়, বা দরকার নাই। এখন আসো, লোহিত রক্ত কণিকার একটা গুরুত্বপূর্ণ ফাংশন আমরা দেখি। সেই ফাংশনটা হচ্ছে, দেখো এই হচ্ছে একটা লোহিত রক্ত কণিকা বা আরবিসি। এই যে দেখছো, তোমার জন্য ডিস্টার্ব হইতেছে, সবাই মাইক্রোফোন বন্ধ করো, সবাই চুপচাপ ক্লাস করতেছে, তুমিও চুপচাপ ক্লাস করো। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ধরনের লোহিত রক্ত কণিকা দ্বিতীয় বোতল চাকতির মতো, এর কোনো নিউক্লিয়াস নাই, ঠিক আছে? তো এটাকে তুমি যদি কাটো দেখতে কেমন হবে? এরকম টাইপের হবে দেখতে কাটলে। যাই হোক, তো এর প্রাচীরে, লোহিত রক্ত কণিকার প্রাচীরে বা কোষ ঝিল্লি, লোহিত রক্ত কণিকা তো একটা কোষ, তাহলে তার কি থাকবে? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। কোষ ঝিল্লিতে থাকে এ বি ও ব্লাড গ্রুপিং অ্যান্টিজেন। ব্লাড গ্রুপিং অ্যান্টিজেন, তুমি কি এবিও ব্লাড গ্রুপিং সম্পর্কে 19-এ পড়ছো? পড়ার তো কথা, পড়ছো না? পড়ছো। তো এবিও ব্লাড গ্রুপিং এর যে অ্যান্টিজেনটা, অ্যান্টিজেনটা কোথায় থাকে? অ্যান্টিজেনটা থাকে এদের ঝিল্লিতেই। অর্থাৎ লোহিত রক্তকণিকার ঝিল্লিতে, লোহিত রক্তকণিকার ঝিল্লিতে যদি ব্লাড গ্রুপ মানে এ অ্যান্টিজেন থাকে, যদি এ অ্যান্টিজেন থাকে, তাহলে সেই লোহিত রক্তকণিকা, সেই রক্তকণিকাটা মানে সেই রক্ত, ওই ব্যক্তির রক্তটা হবে ব্লাড গ্রুপ এ। বি অ্যান্টিজেন থাকলে ব্লাড গ্রুপ বি, যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে ব্লাড গ্রুপ ও, আর যদি দুটোই থাকে তাহলে এ বি, রাইট? অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন একটা রাসায়নিক পদার্থ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো হিমোগ্লোবিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি 100 মিলিলিটার রক্তে, প্রতি 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। প্রতি 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। প্রতি 100 মিলিলিটার রক্তে কতটুকু হিমোগ্লোবিন থাকে? 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে? হিমোগ্লোবিন 4টা পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি, এগুলো তোমাদের কোষ রসায়নে পড়াইছি, এখানে আমি আর ঢুকলাম না তেমন কিছুতে। ওকে, এখন দেখো লোহিত, এই লোহিত রক্তকণিকার 60 থেকে 70% থাকবে পানি, 30 থেকে 40% থাকবে কঠিন পদার্থ, আর কঠিন পদার্থের 90%ই কিন্তু হিমোগ্লোবিন, ঠিক আছে? তাহলে এটা মনে রাখো, এই হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনই আরবিসি এর কঠিন বস্তুর, কঠিন বস্তুর 90%। কঠিন বস্তু থাকে কম পরিমাণে, কঠিন বস্তু থাকে হচ্ছে 10%,
ঠিক আছে? কঠিন বস্তু যতটুকু থাকে মানে 30 থেকে 40% কঠিন বস্তু থাকে। লোহিত রক্তকণিকার 60 থেকে 70% পানি আর 30 থেকে 40% কঠিন বস্তু। এই 30 থেকে 40% কঠিন বস্তুর মধ্যে আবার 90%ই হচ্ছে কি হিমোগ্লোবিন, আর বাকি 10% হচ্ছে ফসফোলিপিড, কোলেস্টেরল, অজব লবণ থাকে। মানে আমরা এটাই বুঝতে চাইতেছি যে লোহিত রক্তকণিকার ভিতরে পানি বাদ দিলে যা পাবো তার মধ্যে বেশিরভাগই কি হিমোগ্লোবিন। ঠিক আছে, তার বেশিরভাগই কি হিমোগ্লোবিন। ওকে, আচ্ছা, এই হিমোগ্লোবিন কি করে? এই হিমোগ্লোবিন কি করে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। হিমোগ্লোবিন আসলে কিভাবে কাজ করে? দেখো, হিমোগ্লোবিনটাকে আমরা HB4 দ্বারা লিখতে পারি, অর্থাৎ 4টে হিমোগ্লোবিন পরমাণু একসাথে মিলে একটা অণু তৈরি করে। 4টে হিমোগ্লোবিন পরমাণু একসাথে মিলে একটা অণু তৈরি করে, যেটার সাথে 4 অণু কি যুক্ত হবে? অক্সিজেন যুক্ত হবে, এবং এখান থেকে তৈরি হবে 4HbO2। 4HbO2, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। কি বলি ভাই এটাকে আমরা? এটাকে আমরা বলি হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন। তো এই অক্সি হিমোগ্লোবিন আকারে সারা দেহে অক্সিজেনটা পরিবাহিত হয়, এটাকে বলি আমরা অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন আকারে, অক্সি হিমোগ্লোবিন আকারে লোহিত রক্তকণিকা সারা দেহের মধ্যে অক্সিজেনটাকে পরিবাহিত করে। রাইট, ওকে। এখন লোহিত রক্তকণিকার কাজ, ফাংশনস। ফাংশনস নাম্বার 1, ফাংশনস মানে কাজ। 1 নম্বর কাজের মধ্যে আমরা লিখব, এটাই লিখব, অক্সিজেন, এবং অক্সিজেন যেহেতু পরিবহন করতে পারতেছে তাহলে কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করবে। এটা আমরা ডিটেলসে পড়ব সাইকেল 4-এ, যখন আমরা এই শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টার পড়ব। অক্সিজেন যেরকম পরিবহন করতেছে অক্সি হিমোগ্লোবিন আকারে, কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করবে কার্বক্সি, কার্বামিনো হিমোগ্লোবিন আকারে, কার্বন, অ্যামিনো এবং হিমোগ্লোবিন আকারে। ওটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে তার প্রধান কাজ। যদি আমি বলি লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি, তাহলে এটাই হচ্ছে লোহিত রক্তকণিকার মেইন ফাংশন, প্রধান কাজ লোহিত রক্তকণিকার। লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে এটাই। আচ্ছা, রক্তের 55% রক্তরস নিঃসন্দেহে, 45% রক্তকণিকা। এই 45% রক্তকণিকার মধ্যে, এই 45% রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা কত পার্সেন্ট বাবা বল? 45% লোহিত, 45% রক্তকণিকা। এই 45% রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকাই তো নিয়ে রেখে দিছে 44%। তাহলে লোহিত রক্তকণিকা 44% নিছে। তাহলে 44% যদি সরাই দিই, মানে 45% যদি সরাই দিই রক্তকণিকা, তাহলে থাকবে রক্তরস। রক্তরস তো তরল, রক্তরস কেবল, রক্তরস তো তরল মানে পানি। তাহলে রক্তের মধ্যে এককভাবে ঘন কোনো বস্তুর কথা বললে সেটা কে? এককভাবে যদি রক্তের মধ্যে কোনো ঘন কোনো বস্তুর কথা বলি তাহলে সেটা কে? কে? লোহিত রক্তকণিকা। রক্তের মধ্যে এককভাবে সব থেকে ঘন যদি কোনো কিছু থেকে থাকে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা আছে বলে রক্ত ঘন হয়েছে, তাহলে পানির মতো পাতলা হইতো। তাহলে রক্তের ঘনত্ব এবং সান্দ্রতা নিয়ন্ত্রণ করে, রক্তের ঘনত্ব। তাহলে ব্লাড ডেনসিটি, ব্লাড ডেনসিটি অ্যান্ড ভিসকোসিটি। এই ভিসকোসিটি নামটা পড়ছো তোমরা? ভিসকোসিটি নামটা পড়ছো? সান্দ্রতা। ভিসকোসিটি শব্দের অর্থ হচ্ছে সান্দ্রতা। ভিসকোসিটি শব্দের অর্থ হচ্ছে সান্দ্রতা। তাহলে ঘনত্ব ও সান্দ্রতা। হোয়াট ইজ সান্দ্রতা? কঠিন বস্তুর ক্ষেত্রে যেটাকে আমরা বলি ফ্রিকশন, তরল বস্তুর ক্ষেত্রে সেটাকে আমরা বলি সান্দ্রতা। একটা কঠিন একটা তরল হলে এটাকে বলা হবে কি? সান্দ্রতা। দিস ইজ ভিসকোসিটি। তাহলে দুইটা কঠিন বস্তুর মাঝখানে ঘর্ষণ, ঘর্ষণ ফ্রিকশন। এবার একটা কঠিন একটা তরল, ভিসকোসিটি বা সান্দ্রতা, ভিসকোসিটি বা সান্দ্রতা। 3 নম্বরে মনে রাখবা, বাফার হিসেবে কাজ করে। বাফার এজেন্ট, সে একটা কি এজেন্ট? বাফার এজেন্ট। কেমনে? লোহিত রক্তকণিকার মধ্যে প্রোটিন আছে না, প্রোটিন বাফার। প্রোটিন বাফার, বাফার কি জানো? পড়ার কথা তো, রাসায়নিক পরিবর্তন এবং সাম্যাবস্থা চ্যাপ্টারে। বাফার হচ্ছে এমন কিছু রাসায়নিক পদার্থ যেটা খুব অল্প পরিমাণে থাকবে, থেকে অম্ল এবং ক্ষারের ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করবে। সরি, অল্প পরিমাণে অম্ল ক্ষারের ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করবে। অল্প পরিমাণে থাকবে না, মানে অল্প পরিমাণে আমাদের দেহের মধ্যে যে অম্ল ক্ষারের কোনো তারতম্য হয় সেটাকে বাফার ঠিক করে দিবে। অর্থাৎ বাফার এমন কিছু এজেন্ট, বাফার এমন কিছু এজেন্ট যেটা কি করতেছে, কি করতেছে?
অল্প পরিসরে অম্লক্ষারের ভারসাম্যটাকে রক্ষা করতেছে, রাইট? ফাইন। বাফার হিসেবে কাজ করতেছে, ব্লাড গ্রুপিং অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে। তো আমরা দেখছি ব্লাড গ্রুপিং অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে, রক্তর গ্রুপিং এর অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে। একটু দেখে আসলাম আমরা। তারপরে কি বলো, বিলিরুবিন বিলিভার্ডিন কার কাছ থেকে তৈরি হয়, কে ভাঙনের ফলে তৈরি হয়? বিলিরুবিন বিলিভার্ডিন কার ভাঙনের ফলে তৈরি হয়? অবভিয়াসলি হিমোগ্লোবিন ভাঙনের ফলে তৈরি হয়। হিমোগ্লোবিন কোথায় থাকে? লোহিত রক্ত কণিকায় থাকে। তাহলে বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপাদন। বিলিরুবিন এবং বিলিভার্ডিন সিনথেসিস, সিনথেসিস মানে উৎপাদন, সিনথেসিস, সিনথেসিস, বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপাদন, বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপাদন। গেল। এবার যে পয়েন্টগুলো আমাদের 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে গেছে, এই পয়েন্টগুলো থেকে এমসিকিউ বেশি আসে। এরপরে যে পয়েন্টগুলো পড়বো সেই পয়েন্টগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এবং এটা একটু মানে একটু কঠিন বুঝতে হয় এই জিনিসগুলোতে। তো এর মধ্যে একটা পয়েন্ট তোমাদের বইয়ে আছে, লোহিত রক্ত কণিকা এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে যা এন্ডোথেলিয়াল কোষের এল অ্যারজিনিনের মতো কাজ করে, এরকম একটা কথা তোমাদের বইয়ে লেখা আছে। তাহলে আমরা চলো বইয়ে চলে যাই। এই পয়েন্টগুলো আমরা সবাই বুঝছি, এর পরের পয়েন্টগুলো আমি একটু বই থেকে তোমাদের দেখাবো কারণ এগুলা একটু টাফ। আসো দেখো, হিমোগ্লোবিন দেহকোষে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এটা আমরা দেখে ফেলছি। রক্তের ঘনত্ব এবং সান্দ্রতা রক্ষা করে, এটা আমরা দেখছি। বাফার রূপে কাজ করে, এটাও আমরা দেখছি অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করার জন্য। অ্যান্টিজেন প্রোটিন মানুষের ব্লাড গ্রুপিং এর জন্য দেয়, এটাও আমরা দেখছি। বিলিরুবিন এবং বিলিভারিন উৎপাদন করে, এটাও আমরা দেখছি। এইবারের পয়েন্টগুলো একটু ক্রিটিক্যাল, দেখো এটা আমরা বই থেকে দেখি পরের পয়েন্টগুলো। এটা আমরা একটা কাজ করি, একটা ছবি নিয়ে নিই। ছবি নিয়ে নিলাম আমি বইয়ের পাটটাই। লুক, খেয়াল করো কি বলছে। লোহিত রক্ত এনজাইম রূপে নাইট্রিক অক্সাইড তৈরি করে। তার নাইট্রিক অক্সাইড সে কি উৎপন্ন করতেছে? সে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতেছে। কি উৎপন্ন করতেছে? সে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতেছে। এই নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে যে এন্ডোথেলিয়াল কোষের এল আর্জিনিনের মতো ব্যবহৃত হয়। এখন এই এল আর্জিনিনটা কি? এল আর্জিনিন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড। এল আর্জিনিন এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড। মনে করার চেষ্টা করো, আর্জিনিন নামের অ্যামিনো অ্যাসিড কিন্তু তোমাদেরকে আমি পড়াইছি কোষ রসায়নে। দেখছো এখানেও কোষ রসায়ন লাগতেছে। এল আর্জিনিন একটা অ্যামিনো অ্যাসিড। এল আর ডি মনে আছে, ডিএল ডেক্সট্রোরোটারি ল্যাভোরোটারি। এল আর্জিনিন এটা অ্যামিনো অ্যাসিড। সে কি করে, ধরো তোমার কোনো কারণে কোনো রক্তনালিকা তোমার ধরো ছিঁড়ে গেল, ধরো তোমার দেহের ভিতরে কি হইলো, কোনো একটা দুর্ঘটনার কারণে হোক আর যেই কারণেই হোক তোমার দেহের ভিতরে রক্তপাত হইলো এবং ভিতরে একটা রক্তনালিকা ছিঁড়ে গেল, কেটে গেল, রক্তনালিকা কেটে গেল, রক্তপাত হচ্ছে। এল অ্যারজিনিন কি করবে? এল অ্যারজিনিন ভিতরে অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে প্রোটিন তৈরি করবে। প্রোটিন তৈরি করে এই জায়গাটা ভরাট করে দিবে। প্রোটিন তৈরি করে এই জায়গাটা কি করে দিবে? ভরাট করে দিবে। তাহলে এটাকে আমরা বলতে পারি এন্ডোথেলিয়াল রিপেয়ার। এন্ডোথেলিয়াল রিপেয়ার, এন্ডোথেলিয়াল রিপেয়ার। এন্ডোথেলিয়াল জিনিসটা কি তোমাদের বইয়ের মধ্যে লিখছে? এন্ডোথেলিয়াল, এন্ডোথেলিয়াল, এন্ডোথেলিয়াল ভাইয়া, এন্ডো মানে ভিতরে আর থেলিয়াল মানে এখানে আবরণকে বোঝাইছে। কার ভিতরের আবরণ? কোষ, কোষের লোহিত রক্ত মানে রক্তনালীর যে ভেতরের আবরণ, এটাকে আমরা এন্ডোথেলিয়াল বলি। অর্থাৎ রক্তনালিকার 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 ভেতরের যে আবরণটা, এটাকে আমরা এন্ডোথেলিয়াল বলতেছি। রক্তনালিকার ভেতরের যে আবরণটা, এটাকে আমরা কি বলতেছি? এন্ডোথেলিয়াল বলতেছি। ওই এন্ডোথেলিয়ালটা রিপেয়ারের জন্য কাজ করতেছে এবং এটাকে করার জন্য কাকে লাগতেছে? নাইট্রিক অক্সাইড লাগতেছে। তার মানে এখানে আমরা ফ্লোচার্টটা এভাবে বলতে পারি যে আরবিসি ইজ প্রডিউসিং
নাইট্রিক অক্সাইডের সংকেত কি NO? আমি কেমিস্ট্রিতে কাঁচা? না না, এতটাও কাঁচা না। এবং সে কি তৈরি করতেছে? এল আর্জিনিন। এই এল আর্জিনিন কি করতেছে? রিপেয়ার এন্ডোথেলিয়াল। না, এখন আর তোমাদের মিস্টেক হবে না, ঠিক আছে? এখন আর তোমাদের মিস্টেক হবে না। ক্লিয়ার? NO না NO2 নাইট্রিক অক্সাইডের সংকেত? তোমরা মানে কনফিউজ বানাই দিছো। NO আগে তো ঠিক ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে এই কয় নাম্বার পয়েন্ট? কয় নাম্বার পয়েন্ট ছিল এটা? 6, 6 নাম্বার পয়েন্ট। ফাইন। এরপরে পয়েন্ট দেখো, এরা হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে হুইচ ইজ H2S। হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে হুইচ ইজ H2S। এই গ্যাসের কারণে কিন্তু তীব্র গন্ধ হয়, যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট 7 নম্বরে কি বলছে দেখো, এই জায়গায় কেটে গেছে, এই জায়গায় কেটে গেছে, রাইট? আমি আবার আগাই। ধরো ব্লাড ব্লাড কেন ব্লিডিং কেন হয়? মিরাজ বলো, কেন কেন ব্লাড বের হয়? ওইখানকার কোনো কাটা অংশ যদি হয়ে থাকে, হ্যাঁ ওইখানটা বন্ধ করার জন্য, হ্যাঁ রক্ত সঞ্চালন বন্ধ করার জন্য ওইখানে ব্লিডিংটা তাড়াতাড়ি বের হয়ে বন্ধ করে। হ্যাঁ। কি কি কইলো? মাথার উপর দিয়ে গেল। আমি বললাম রক্ত বের হয় কেন, সহজভাবে চিন্তা করো। একটা ক্ষত স্থান, হ্যাঁ ওইখান থেকে আপনার রক্তটা বের হয়, কারণ রক্ত সঞ্চালন করার জন্য আমাদের যে শিরা উপশিরাগুলো আছে, হুম হ্যাঁ ওইগুলো কেটে যায়। হ্যাঁ, এই তো এটাই জানতে চাইছি, এটাই শুনতে চাইছি, কাইটা যায়। তাহলে এই যে আমার হাত কাটা মানে কি? এখান থেকে তো আমি মানে আমি যদি ইয়ে করি, মানে কোনো জায়গায় কাইটা যদি কোনো জায়গা থেকে ব্লাড বের করি, কোনো জায়গায় কাইটা যদি সেখান থেকে আমরা ব্লাড বের করি, তো ব্লাড বের হওয়ার মানে কি? ব্লাড বের হওয়ার মানে কি? ওই জায়গায় ছিদ্র হয়ে গেছে। কি হয়ে গেছে? ছিদ্র হয়ে গেছে। তো ছিদ্র হওয়ার কারণেই কিন্তু ওইখান থেকে কি হয়? ব্লাড বের হয়। তাহলে কি ছিদ্র হয় আসলে? আসলে ছিদ্রটা হয় কি? মাংস ছিদ্র হয়ে রক্ত বের হবে? হ্যাঁ, মাংস ছিদ্র হয়ে রক্ত বের হওয়া সম্ভব? বল, মাংস ছিদ্র হয়ে তো রক্ত বের হওয়া সম্ভব না। মাংস ছিদ্র হয়ে কখনো রক্ত বের হয় না। রক্ত বের হয় কি হইলে? রক্ত নালিকা কেটে গেলে। কারণ আমাদের রক্ত সংবহন কেমন? আমাদের রক্ত সংবহন কেমন? মুক্ত না বদ্ধ? কেমন? এই মিরাজ দেখছো, মিরাজও শিখে গেছে বায়োলজি। এটা তোমরাই পারলা না বায়োলজি শিখতে। মিরাজও বায়োলজি শিখে গেল। আমাদের রক্ত সংবহন কেমন? বদ্ধ। কেন বদ্ধ মিরাজ বলো তো? কারণ এটা শিরার ভিতরে আটকা থাকে। ও রে, আর মুক্ত কাদের বলতে পারবা? এমন একজন যার মুক্ত। বোটানিক্যাল গার্ডেনে যে কি করছিলাম আমরা? হ্যাঁ, ঘাস এটা মুক্ত। কেন মুক্ত? কারণ ওদের শিরা নেই। শিরা ধমনী এগুলো কিছু নাই, হাট থেকে বের হয়ে সারা দেহের গহ্বরের মধ্যে কি হয়ে যায়? ছড়ায় যায়। ঠিক আছে, এই জন্য মুক্ত। তা আমাদের এটা বদ্ধ। তো বদ্ধ মানে আমাদের রক্ত ওই পেটের গহ্বরের ভিতরে নাই। বক্ষ গহ্বর কাটলে রক্ত পাবো না ভিতরে। এমন ছোটবেলায় ভাবতাম কি যে বুক আর পেট ভরা হলে রক্ত, ছিদ্র করলে গেলে ভগৎ ভগৎ করে রক্ত বের হবে। তো ওটা এরকম না। ছিদ্র করলে কাটলে যে রক্তটা বের হয় ওটা হচ্ছে যে শিরা ধমনীগুলা কাটা পড়ে, সেই শিরা ধমনীগুলা সেই শিরা ধমনীগুলা থেকে কি বের হয়? সেই শিরা ধমনীগুলা থেকে রক্ত বের হয়, নাথিং এলস। ঠিক আছে, শিরা ধমনীগুলাতে রক্ত বের হয়। তাহলে আমি যদি এই মুহূর্তে একটু কেটে রক্ত বের করি, এই যে বের হয়ে গেছে ব্লাড, তাহলে এই যে আমার যে ব্লাডটা বের হইতেছে, এই যে ব্লাডটা যে বের হইতেছে, এই ব্লাডটা বের হয়ে গেছে অলরেডি, মেলাখানি ব্লাড বের হয়েছে, গড়ায় গড়ায় পড়তেছে। আচ্ছা, এটা গড়ায় বাই করা যাবে না, মানে ব্লাড যদি রক্ত যদি ইয়ে হয়ে পড়ে, ঠিক আছে, এইটু সামান্য পরিমাণ কোনো প্রবলেম হবে না। এখন আমার এটা মুছে ফেলতে হবে, কারণ যেহেতু রোজা রাখছি, ঠিক আছে, ব্লিডিং যদি বেশি হয় তাহলে এটা মানে ইয়েতে প্রবলেম হবে, মানে এই রোজা রোজা প্রবলেম হবে। তো যতটুকু বের হয়েছে 1 ফোঁটা, ঠিক আছে, গড়ায় ফেলানো যাবে না, ঠিক আছে। আগে আবেগের বসে অনেক কিছুই করে ফেলে, এটার জন্য ইনশাল্লাহ আল্লাহ মাফ করবে, ব্যাপার না। তাহলে এই যে ব্লাডটা আমার যে বের হয়েছে, সমস্যা নেই, যে ব্লাড এখন আমার জমাট বেঁধে যাবে, যে আস্তে 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 জমাট বেঁধে যাচ্ছে, 1 ফোঁটা ব্লাড জমাট বেঁধে যাচ্ছে।
ঠিক আছে? এখন যদি আমি ঘড়ি ধরি, এখন যদি ঘড়ি ধরে টাইম দেখি, রাইট, আমি যখন ঘড়ি ধরে টাইম দেখি তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লটিং টাইম কতক্ষণ, ব্লিডিং টাইম কতক্ষণ। এই যে যেটা হইতেছে, আমার হাত থেকে যে রক্তটা বের হচ্ছে আস্তে আস্তে এটা শুকায় যাচ্ছে, আস্তে 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 শুকায় যাচ্ছে রক্ত, ঠিক আছে? এবং যতক্ষণ ধরে ব্লাড বের হবে ওটা হবে ব্লিডিং টাইম। কি বললাম? যতক্ষণ দেখেন যে অলরেডি ব্লাড বেরোয়া বন্ধ হয়ে গেছে, যতক্ষণ ধরে ব্লাড বের হবে ওটা হবে কি, ওটা হবে হচ্ছে ব্লিডিং টাইম, যতক্ষণ ধরে ব্লাড বের হবে। আর যখন ব্লাডটা ক্লট হওয়া শুরু করবে, যখন ব্লাডটা ক্লট মানে কি, জমাট, আর লাগবে না একটা টিস্যু হলে চলবে, ঠিক আছে? যখন ব্লাডটা জমাট বেঁধে যাবে ওইটাকে বলা হবে ক্লটিং। আর জমাট বাঁধতে যতটুকু সময় লাগবে ওটাকে বলা হবে ক্লটিং টাইম। জমাট বাঁধতে যতটুকু সময় লাগবে এটাকে কি বলা হবে, ক্লটিং। এই যে অলরেডি জমাট বেঁধে গেছে, অলরেডি জমাট বেঁধে গেছে। কতটুকু রক্তপাত হলে রোজা ভঙ্গ হয়? রক্ত গলায় পড়ে গেলে ওটা হালকা হয়, ভাঙে না। আচ্ছা, আমার আমার আবেগের বসে খেয়াল নাই যে আমি রোজা রাখছি, আল্লাহ মাফ করো, ঠিক আছে? তো এই এক ফুটা রক্তের জন্য ইনশাল্লাহ আল্লাহ হয়তো মাফ করবে। এটা তো গলায় পড়ে না। হ্যাঁ, ঠিক আছে, গড়ায় পড়তে গেছিল, আটকাই দিছি। যাই হোক, তো এই যে আমার কিন্তু রক্ত অলরেডি জমাট বেঁধে গেছে, দেখো রক্ত অলরেডি জমাট বেঁধে গেছে, তাহলে এটা হচ্ছে ব্লিডিং ক্লটিং টাইম। আমার রক্ত গ্লুকোজ হচ্ছে ও পজিটিভ, এটা হচ্ছে কি ক্লটিং টাইম। তাহলে ব্লিডিং টাইম আর ক্লটিং টাইম এটা খুবই গুরুত্বপূর্ণ, সামনে পড়বো এটা আমরা। তাহলে এই যে দেখো রক্তটা এখানে লাল, এখানে কিন্তু নাইট্রিক অক্সাইড অল্প পরিমাণে হেল্প করছে, তার থেকে বেশি এখন হাইড্রোজেন সালফাইড হেল্প করবে। হাইড্রোজেন সালফাইড দেখো এখান থেকে কেটে গেল, কেটে গেলে এখান থেকে রক্তপাত শুরু হবে। তো হাইড্রোজেন সালফাইড গ্যাস এটা এখানে গিয়ে এই রক্তনলিকাটাকে কি করবে, রক্তনলিকাটাকে সংকোচন করবে। রক্তনলিকাটাকে কি করবে, সংকোচন করবে। কি করবে, সংকোচন করবে, চাপ দিবে। তাহলে দেখো কোনো জায়গায় থেকে রক্ত বেরোলে বলে না চাপ দেওয়া ধর, চাপ দেওয়া ধর, চাপ দিয়ে ধরলে কি হচ্ছে, রক্তটা বেরোতে না পারে। তো এই কাজটা আমাদের দেহের ভিতরে কে করে দিচ্ছে, দেহের ভিতরে হাইড্রোজেন সালফাইড করে দিচ্ছে। তাহলে লোহিত রক্তকণিকা আরবিসি থেকে কি করে হবে, হাইড্রোজেন সালফাইড তৈরি হবে। এই হাইড্রোজেন সালফাইড কি করবে, রক্তনালীর রক্তনালীর সংকোচন করবে। রক্তনালী কি করবে, সংকোচন করবে, যাতে করে রক্তপাত বন্ধ হয়ে যায় একটা সময়। তো সবগুলো কিন্তু ব্লাড ক্লটিং হেল্প করে। তার মানে আমরা যা জানতাম লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন, আর অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। রক্ত জমাট বাঁধানোর কাজটা কি এককভাবে অনুচক্রিকার কাছে থাকে? রক্ত জমাট বাঁধানোর কাজে কিন্তু লোহিত রক্তকণিকা প্রচুর হেল্প করতেছে, কিন্তু প্রচুর হেল্প করতেছে। এবং এবং এটাই আমি দেখাতে চাইতেছিলাম। কতক্ষণ, 5 মিনিট হয়েছে, 5 মিনিট হয়েছে। লুক, দেখে মনে হচ্ছে না এটা একদম জমাট বাঁধা রক্ত? দেখো জমাট বাঁধা রক্ত। তো এই প্রসেসে শুধুমাত্র অনুচক্রিকা হেল্প করছে তা না, অনেকেই হেল্প করছে। আমি যেদিন রক্ত জমাট বাঁধা কৌশল পড়বো সেদিন আবার একটু হাত কেটে দেখাবো, না সমস্যা নেই। কাটাকাটির উস্তাদ শুভ্র ভাই। কাটাকাটি ভাই ইফতারের পরে করে। না, ওই কাটাকাটি ইফতারের পরে করতে হবে, ওটা বেশি করতে হবে কাটাকাটি, ঠিক আছে? তো এই জমাট কিন্তু বেঁধে গেছে। তো যতক্ষণ ধরে ব্লিডিং হবে ওটা হচ্ছে বিটি বা ব্লিডিং টাইম, আর যখন জমাট বেঁধে যাবে তখন এটা হচ্ছে ক্লটিং টাইম, ঠিক আছে? ব্লিডিং টাইম আর ক্লটিং টাইম গেল। তারপরে দেখো কি আছে, এরা অনেক সময় দেহের অনাক্রম্যতায় সাড়া প্রদান করে, ইমিউন রেসপন্স, অনাক্রম্যতায় সাড়া, অর্থাৎ রক্ত লোহিত রক্তকণিকা অনেক সময় আমাদের প্রতিরক্ষাও হেল্প করে। এটুকু বলছে কেমনে করে, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থেকে এক ধরনের মুক্তায়ন সৃষ্টি করে যা জীবাণুর কোষপ্রাচীর ভেদ করে ধ্বংস করে দেয়। তাহলে এখন খেয়াল করো ব্যাপারটা কি বলছে। আরবিসি তৈরি করে ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল তোমরা পড়ছো? ফ্রি রেডিকেল মুক্তমূলক, হ্যাঁ দেখতেছো ফ্রি রেডিকেল কি, যেমন ধরো H2O2, H2O2 তৈরি করবে OH নামক দুইটা হাইড্রোজেন পারঅক্সাইড বা মুক্তমূলক। এগুলো কি, এগুলো হচ্ছে কি মুক্তমূলক, এগুলোকে কি বলা হয়, মুক্তমূলক বলা হয়, মুক্তমূলক। এই মুক্তমূলকগুলো খুবই ডেঞ্জারাস। এই মুক্তমূলক সরাসরি অ্যাটাক করে কোথায়, অ্যাটাক টু ব্যাকটেরিয়াল সেল ওয়াল। এবং এগুলো এত হাইপার অ্যাক্টিভ থাকে, এই মুক্ত আয়নগুলা, এই মুক্তমূলকগুলো এতটা হাইপার অ্যাক্টিভ থাকে, তারা একটা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে ছিন্ন ভিন্ন করে মেরে ফেলে।
খেলা বুঝছো? কথা বুঝছো কিনা? তাহলে আমাদের দেহের প্রতিরক্ষাতেও কিন্তু হেল্প করতেছে। রক্ত বিসর্জন দিয়ে দিল আমার ভাই আমাদের জন্য। এসব বলিস না, রোজার মাসে এসব রক্ত বের করছে, এগুলো বাইরের মানুষ শুনলে পিটাবে আমারে, বলবা যে অপপ্রচার করতেছে। আমি তো ভুলে করে ফেলছি, ডোন্ট ট্রাই দিস এট হোম। আগে যদি মনে পড়তো তাহলে আর আজকে হাত মাত কাটতাম না রোজার মাসে এসব কাজ। যত কিছু হোক, মানে রোজা তো রোজাই, তাই না? ওকে, মানে গতকালকে গতকালকে অনন্ত জলিলের ওই কেক খাওয়ার ভিডিওটা দেখতেছিলাম। হাই, আমি তো রোজা। আল্লাহ মাফ করো। ঠিক আছে, দেখো তোমাদের ক্লাস নিতে যে আমি কত কিছু ক্লাস নিতে যে এমন ভাবে হারাই যাই, মানে আমার কিছুই খেয়াল থাকে না আসলে। ওকে, তাহলে শেষ। লোহিত রক্তকণিকা শেষ। লোহিত রক্তকণিকা থেকে আর কিছু নাই, সব পড়াই ফেলছি। লোহিত রক্তকণিকাতে সব পড়াই ফেলছি। ভাই আপনার ভয় লাগে না? মর্দ কো দর্দ নেই হোতা। বেড়া, আমি স্টিল শুই দেখলে ভয় পাই। এগুলো তো হালকা ছিদ্র, কোনো বিষয় না। তো দেখো এগুলো সব পড়ে ফেলছি আমরা, এগুলো এখন তোমরা পারবা। খেয়াল করো, লোহিত রক্তকণিকা, এই ধরনের রক্তকণিকা, এই যে ব্যাস ট্যাস লাগবে না। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে উটের কেবল, এটা দরকার নাই। এই যে রক্তরসে ভাসমান, গোল, দ্বি অবতল, চাকতির মতো, নিউক্লিয়াসবিহীন, অক্সিজেনবাহী, লাল বর্ণের, এগুলো এগুলো লাগবে। কোন সময় কতটুকু, কোনটার কত পার্সেন্ট জানতে হবে। 25%-এর নিচে নেমে গেলে কি, 120 দিন গড়ায়ু, পলিসাইথেমিয়া কি, এগুলো জানতে হবে। তারপরে ইরাইথ্রোপোরিন, এগুলো আমরা পড়ছি, এখান থেকে দাগানো দরকার নাই। তারপরে রাসায়নিকভাবে 60-70% পানি, 30-40% কঠিনপদার্থ, কঠিনপদার্থের মধ্যে 90% হচ্ছে হিমোগ্লোবিন, আর বাকিগুলো হচ্ছে এগুলা। তারপরে প্রতি 100 মিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের 4টি পলিপেপটাইড দিয়ে তৈরি, এগুলা এগুলো সব আমরা জানি। দেখছো ভেঙে যাচ্ছে, জমাট বেঁধে এখন ভেঙে যাচ্ছে। থাকুক পাতুক। ভাই টিস্যু দিয়ে ওইটাকে মুড়ায় না, দরকার নেই, বেঁধেই তো গেছে। পরিষ্কার করে মুড়ায় রাখেন। থাকুক, আমি এটাকে আলাদা করবো। ওই যে স্লাইডে দেখাবেন নাকি? এভাবে করে আলাদা করে আমি একটু স্লাইড, মানে মাইক্রোস্কোপে নিয়ে দেখবো যে আছেটা কি এখানে, জীবাণু টিবাণু আছে কিনা দেখবো। তবে এটাকে আগে একটু ডিসইনফেক্ট করতে হবে। হ্যান্ড ওয়াশ লাগবে না, গরম পানিতেই করা যাবে। তবে এখানে দেখো, যেগুলো তো পরে ফেলছি আমরা, শেষ, ডান। এবার আমরা যাব ফাইটার, রক্তকণিকা শেষ, এবার যাবো আমরা শ্বেত রক্তকণিকাতে। ঠিক আছে, এবার আমরা কোথায় যাব? এবার আমরা কোথায় যাব? এবার যাব আমরা হচ্ছে শ্বেত রক্তকণিকা। একজন বলছে রক্ত বের করলে কি রোজা ভাঙে না? আমি যতটুকু জানতাম যে অনেক বেশি রক্ত যদি গড়িয়ে পরে রক্তপাত হয়, সেক্ষেত্রে এরকম কিছু হয়। বাট আমি ভাই, আমি মানে আলেম না, আমি অত বিজ্ঞও না, অত কিছুও না। ঠিক আছে, সো এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। ঠিক আছে, খালি আমি এটুকু জানি যে ভুল করে কিছু করে ফেললে আল্লাহ মাফ করে। ঠিক আছে, এটা তো পরে এটুকু জানি। এটা হালকা থাক, আমরা এইসব ব্যাপারে কমেন্ট না করি, কারণ আমরা কেউ বিজ্ঞ আলেম না। ঠিক আছে, আচ্ছা একদম বলছে গ্রাম পার ডেসিলিটার মানে কি? প্রতি ডেসিলিটারের গ্রাম কতটুকু, এটাই গ্রাম পার ডেসিলিটার। কেমিস্ট্রিতে এগুলো ডিটেলস থাকবে। আসো শ্বেত রক্তকণিকা। এবার আমরা যাবো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকাতে অনেক বেশি আলোচনা আছে, অনেক কিছু আছে শ্বেত রক্তকণিকাতে। চলো আমরা শুরু করি শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা এটা বলে লিউকোসাইট। শ্বেত রক্তকণিকা কি বলা হয়? লিউকোসাইট। লিউকোসাইট, লিউকো মানে শ্বেত, আর সাইট মানে কণিকা। তাহলে লিউকোসাইটস, লিউকোসাইটস বা শ্বেত রক্ত কণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসল বা ডাব্লিউবিসি, যত রকমের নাম আছে সব জানতে হবে। প্রথমে তার পরিমাণ জানি আমরা। তার পরিমাণ কমই থাকবে। তার পরিমাণ থাকবে হচ্ছে 4000 থেকে 11000, 4000 থেকে 11000 প্রতি কিউবিক মিলিমিটার পার সিএমএম। আমরা যদি গড়ে বলি, গড়ে বলবো আমরা 7500। অ্যাভারেজে গড়ে আমরা বলবো 7500, গড়ে 7500। ঠিক আছে, এটা আমরা বলবো। ওকে, তো সে হিসাব করলে কিন্তু পরিমাণটা অনেক কম। তাহলে আমরা বলতে পারি আরবিসি ইস টু ডাব্লিউবিসি, অর্থাৎ
লোহিত রক্তকণিকা ভার্সেস শ্বেত রক্তকণিকা আমরা বলবো 600:1। অনেকের বই অনেক কিছু লেখা আছে, এটাই রিয়েল, এটাই পড়বা তোমরা, 600:1ই পড়বা। কারো বইয়ে 500:1 আছে, কারো বইয়ে 700:1 আছে, সব ভুলে যাও, 600:1 এটাই সত্য, এটাই রিয়েল। তো শ্বেত রক্তকণিকাকে বলা হয় দেহের মোবাইল মোবাইল ডিফেন্স, অতি শুদ্ধ উচ্চারণ করতেছে আর ডিফেন্সটা ডিফেন্স বানাই দিছে, মোবাইল ডিফেন্স ইউনিট, মোবাইল ডিফেন্স ইউনিট, মোবাইল ডিফেন্স ইউনিট, ভ্রাম্যমান ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক, অর্থাৎ সারা দেহের মধ্যে ভেসে ভেসে জীবাণুকে মারে। আগের দিন দেখাইছিলাম, আগের দিন তোমার দেখাইছিলাম একটু এটা, ঠিক আছে। মোবাইল ডিফেন্স ইউনিট শ্বেত রক্তকণিকা, এবং শ্বেত রক্তকণিকাটা বড় কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা, এটা প্রধান কাজ। কিভাবে? প্রসেসের নাম কি? এটা প্রধান কাজ, যেই কাজটা সে চার জীবদ্দশায় বেশি করে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। প্রসেসের নাম কি? ফ্যাগোসাইটোসিস। কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস, যেটা জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়া। ওকে, আচ্ছা। শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি বেড়ে যায়, শ্বেত রক্তকণিকার পরিমাণের উপর অনেক কিছু আছে, দেখি পরিমাণটা আমি কেন পড়াইনি। শ্বেত রক্তকণিকার পরিমাণের উপর আমরা অনেক কিছু বলতে পারি, যেমন যদি বেড়ে যায়, যদি শ্বেত রক্তকণিকা বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যাওয়া মানে হচ্ছে চিহ্নটা কেমন, এই যে এইভাবে না, এভাবেই তো না, গ্রেটার দেন 11,000, এভাবেই তো না চিহ্নটা বেড়ে যাওয়ার বোঝাতে, ঠিক আছে। গ্রেটার দেন 11,000 এরকম যদি হয়ে যায়, তখন এটাকে বলা হবে লিউকোসাইটোসিস, তখন এটাকে বলা হবে লিউকোসাইটোসিস। অনেক বেশি উৎপাদন হচ্ছে। যদি কমে যায়, যদি কমে যায় লেস দেন 4,000, তো এটাকে বলা লিউকোপেনিয়া, তো এটাকে বলা হবে কি? লিউকোপেনিয়া, কেনিয়া না, পেনিয়া। আর যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, অস্বাভাবিক বৃদ্ধি, মোর দেন 10 লাখেরও বেশি, লাখে চলে গেছে একদম, লক্ষণ 10 লাখেরও বেশি, তো এটাকে বলে লিউকেমিয়া। লিউকেমিয়া, লিউকেমিয়া মানে হচ্ছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার হইলেই শ্বেত রক্তকণিকার পরিমাণ এরকম মারাত্মকভাবে বেড়ে যায়, ঠিক আছে, মারাত্মকভাবে বেড়ে যায়। ব্লাড ক্যান্সার কোথায় হয়? বেসিক্যালি অস্থিমজ্জায়। ওই যে অস্থিমজ্জা পড়ছে, অস্থিমজ্জা থেকে অনেক বেশি হারে শ্বেত রক্তকণিকা তৈরি হওয়া শুরু করে। অনেক বেশি হারে যখন শ্বেত রক্তকণিকা তৈরি হওয়া শুরু করে, অনেক বেশি হারে শ্বেত রক্তকণিকা তৈরি হওয়া শুরু করলে স্বাভাবিক রক্তকণিকা ঠিকমতো তৈরি হতে পারে না, লোহিত রক্তকণিকা ঠিকমতো তৈরি হতে পারে না। আর খুব বেশি পরিমাণ তৈরি হওয়ার কারণে ইম্যাচিউর ভাবে তৈরি হয়। কি হয়? ইম্যাচিউর ভাবে তৈরি হওয়া শুরু করে। দেখছো এখন মুছলেও যায় না, দেখছো মুছলেও আর যাচ্ছে না, কেমনে জমাট বাঁধছে, দেখছো রক্ত কেমনে জমাট বাঁধে। আমি মুছতেছি, মুছলেও যাচ্ছে না, দুলে দুলে তুলতে হবে এখন, থাক সমস্যা নেই। ওকে, তাহলে এই ব্যাপারগুলো জানাবে। এখন আসি শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। অলরেডি কিন্তু আমার নামগুলো জেনে আসছি, তাই না? প্রকারভেদ, দানাদার এবং অদানাদার, দানাদার এবং অদানাদার, দানাদার এবং অদানাদার। তো দানাদারের মধ্যে কি আছে? যাদের নামের মধ্যে কি আছে বলো তো, কি আছে বলো, কি আছে? ফিল। যাদের নামের মধ্যে আছে ফিল, নিউট্রোফিল, ইউ সি নো ফিল, তোমার নাই কোনো ফিল, ইউসিনোফিল। তারপরে বেজোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। এরা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা। কেন দানা? কেন দানা? কারণ এদের নিউক্লিয়াসগুলো কেমন? খণ্ডিত।
আর এখানে হচ্ছে মোনোসাইট আর লিম্ফোসাইট, যাদের নামের মধ্যে সাইট, তারা অদানাদার শ্বেত রক্তকণিকা, এদের নিউক্লিয়াস পরিপূর্ণ, এদের নিউক্লিয়াসের কোনো খণ্ড ফণ্ড নাই, এদের নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে না, কোনো খণ্ড মণ্ড এরকম কিছুই থাকবে না। আচ্ছা দাঁড়াও, সব বাদ, এখন যেখানে আসি সেখানে আসো, সব বাদ। শ্বেত রক্তকণিকার এই প্রকারভেদগুলো নিয়ে অনেক কিছু লেখা আছে, এগুলো পরে পড়বো। এই যে শ্বেত রক্তকণিকার প্রকারভেদ নিয়ে অনেক কিছু লেখা আছে, এগুলো পরে পড়বো, এগুলো পরে, ঠিক আছে, এগুলো পরে। একদম নিচে চলে আসো, বইয়ের মধ্যে একদম নিচে চলে আসো, এই চার্টে চলে আসো, এই চার্টে চলে আসো, এই যে চার্ট। এটা আবারও পরে পড়াইতে হবে, তো আগেই পড়াই দিই, চার্টে আসো। আসো, কতটুকু পড়তে হবে আমি বলে দিচ্ছি। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল দিয়ে শুরু করি। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল এগুলো দিয়ে শুরু করি। তাহলে প্রথমে আছে কি নিউট্রোফিল। পুরো শ্বেত রক্তকণিকার মধ্যে 40 থেকে 60%ই হচ্ছে নিউট্রোফিল। পুরো শ্বেত রক্তকণিকার মধ্যে 40 থেকে 60% কে নিউট্রোফিল। এটাকে আমি সহজভাবে পড়াই দিচ্ছি তোমাদেরকে, যে তোমাদের যেন কোনো প্যারা না হয়। 40 থেকে 60% হচ্ছে কি নিউট্রোফিল। এরপরে 20 থেকে 40% হচ্ছে লিম্ফোসাইট। 20 থেকে 40% লিম্ফোসাইট। দেখো 20, 40, 40, 60। সব থেকে বেশি পরিমাণে থাকবে হচ্ছে নিউট্রোফিল, ফার্স্ট হাইয়েস্ট নিউট্রোফিল। তারপরে বেশি পরিমাণে থাকবে কে, লিম্ফোসাইট। নিউট্রোফিলের পরে সব থেকে বেশি পরিমাণে কে থাকবে, লিম্ফোসাইট। মাথায় রাখো ব্যাপারগুলো, ওকে। আচ্ছা, এরপরে কার নাম দিব, এরপরে দিব হচ্ছে আমরা মোনোসাইট। 2 থেকে 8%। মোনোসাইট কত, 2 থেকে 8%, 2 to 8%। ইউসিনোফিল এবং বেসোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল এগুলো অনেক অল্প পরিমাণে থাকবে। ইউসিনোফিল এবং বেসোফিল অনেক অল্প পরিমাণে থাকবে। ইউসিনোফিল থাকবে 2 থেকে 4%। ইউসিনোফিল থাকবে 2 থেকে কত পার্সেন্ট, আচ্ছা মোনোসাইটও 2 থেকে 4%, মোনোসাইট 2 থেকে 8%, হ্যাঁ। ইউসিনোফিল 2 থেকে 4%। আর বেসোফিল সব থেকে কম, বেসোফিল সব থেকে কম 0.5 থেকে 1%, 0.5 থেকে 1%। তাহলে পরিমাণের দিক থেকে যদি আমরা হিসাব করি, পরিমাণের দিক থেকে যদি আমরা হিসাব করি, তাহলে আমার সবার প্রথমে থাকবে নিউট্রোফিল সব থেকে বেশি। নিউট্রোফিলের পরে হচ্ছে লিম্ফোসাইট সব থেকে বেশি। লিম্ফোসাইটের পরে হচ্ছে মোনোসাইট, মোনোসাইটের পরে কি ইউসিনোফিল, ইউসিনোফিল, আর সব শেষে আছে হচ্ছে বেসোফিল। সিরিয়ালটা মনে রাখবা, কার বেশি কার কম। আচ্ছা খেয়াল করো, এখানে কোনগুলো দানাদার কোনগুলো অদানাদার এগুলো একটু আবার আমরা দেখি, কোনগুলো দানাদার কোনগুলো অদানাদার। লুক এট হিয়ার, কি হলো, তো এগুলো হচ্ছে দানাদার, এগুলো হচ্ছে দানা। তো দানাগুলা বোঝার জন্যে লিশম্যান নামক একটা রঞ্জক ব্যবহার করা হয়েছিল। কি রঞ্জক, লিশম্যান রঞ্জক। কি রঞ্জক, লিশম্যান রঞ্জক, লিশম্যান, লিশম্যান রঞ্জক প্রয়োগ করার ফলে, লিশম্যান রঞ্জক করার ফলে নিউট্রোফিল
কোনো বর্ণ দেয়নি, কোনো বর্ণ সে দেয়নি। ইউসিনোফিল, ইউসিনো অ্যাসিড, অর্থাৎ সে কি বর্ণ দিছে? লাল বর্ণ দিছে। আর বেজোফিল, বেজ মানে কি? বেজ, বেজো থেকে এসেছে বেজ, বেজ মানে কি? ক্ষার, ক্ষার হলে কি বর্ণ দেয়? নীল বর্ণ দিছে। তাহলে লিশম্যান রঞ্জকে কে কোন বর্ণ দিছে এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্ণটা হয়েছে কেমন জানো? বর্ণটা হওয়ার পিছনে কারণ কি? বর্ণটা হয়েছে অনলি ফর তার দানা, দানাগুলা কালার হয়ে গেছে এই কারণে। আচ্ছা, এবার পরিমাণগুলা যদি পারো পড়বা, এটা এত তাড়াহুড়া নাই এগুলো পড়ার জন্য। প্রত্যেকটা পরিমাণ পড়ার জন্য কোনো আমি প্রেশার দিব না তোমাদেরকে, অতটা গুরুত্বপূর্ণ না। কোন জায়গাতে তৈরি হয় এটা পড়ার জন্য তোমাদের প্রেশার দিব না, সবগুলোই কমনলি লাল অস্থি মজ্জা মনে রাখবা। দেখো নিউক্লিয়াসগুলো মনে রাখতে হবে। মনোসাইট দানাবিহীন, লিম্ফোসাইট দানাবিহীন। মনোসাইটের নিউক্লিয়াসটা বৃক্কাকার, মনোসাইটের নিউক্লিয়াসটা বৃক্কাকার, আর এটা প্রায় গোলাকার বৃহদাকার। খেয়াল করো নিউট্রোফিল, নিউট্রোফিলের নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড, ইউসিনোফিলের নিউক্লিয়াস 2 থেকে 7 খণ্ড, আর বেসোফিলের নিউক্লিয়াস বৃক্কাকার। খণ্ডটা আসলে গুণা যায় না, বাট খণ্ড আছে, জানতে হবে, জানতে হবে। এগুলো তোমাদের বইয়ে সরাই ছিঁড়ে দেওয়া। তবে কোনগুলো কোনগুলো পড়বো না, কোনগুলো কোনগুলো পড়বো না, এই যে ব্যাস, এই ব্যাস, এই ব্যাস আর ফ্যাস এগুলো পড়তে যাবা না, ব্যাস ফ্যাস পড়তে যাবা না, ব্যাস ফ্যাস বাদ, এগুলা এই জিন্দিগিতে কোনোদিন পরীক্ষা আসবে না, এসব ব্যাস ফ্যাস বাদ, এগুলো এই ইহকালে কোনোদিন পরীক্ষা আসবে না। এই পরিমাণগুলা আমি নট রিকমেন্ডেড, ঠিক আছে? আয়ু, এই এত কিছু আয়ু না পইরা, এই এত আয়ু না পইরা আমি তোমাদের সাজেস্ট করব একটা কমন আয়ু পড়ার জন্য। এটা কমন একটা আয়ু কার জন্য পড়ার জন্য? শ্বেত রক্তকণিকার পড়ার জন্য। সেই কমন আয়ুটা কত জানো? তারা আমি বলি, দাঁড়াও ওয়েট, তোমাদের বইয়ে কত বলছে সেটা দেখেই বলি, তাহলে আবার প্যাচ লাগাই ফেলবো। বইয়ে স্পেসিফিক আয়ু বলা নাই, বলা উচিত ছিল। আছে 2 থেকে 15 দিন, 2 থেকে 15 দিন এটা পড়বা। দেখো কারো আয়ু 2 থেকে 5 দিন, কারো 7 দিন, কারো 2 থেকে 5, কারো 8 থেকে 12, কারো 12 থেকে 15। গড়ে মনে রাখো 2 থেকে 15। কেন বলতেছি, আসো এবার দেখো ভাইয়ারা, নিউট্রোফিল আর মনোসাইট এই দুজনের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস, এই দুজনের কাজই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তো নিউট্রোফিল এবং মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে? জীবাণু ভক্ষণ করে। তাহলে নিউট্রোফিল এবং মনোসাইট এই উভয়ই ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস করে। নিউট্রোফিল এবং মনোসাইট দুজনই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট আবার 3 রকমের আছে, পরে যাব। বেসোফিল হেপারিন তৈরি করে, হেপারিন তৈরি করে, যে হেপারিন দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, দেহের ভেতরে রক্ত জমাটে বাধা দেয়। আর ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে, অ্যালার্জি প্রতিরোধ করে, কৃমির লার্ভা ধ্বংস করে, কৃমির লার্ভা ধ্বংস করে। এখন দেখো এগুলোই বলছে। লিম্ফোসাইট কি করতেছে? অ্যান্টিবডি উৎপাদন করতেছে। ইউসিনোফিল কি করতেছে? অ্যালার্জি প্রতিরোধ এবং কৃমির লার্ভা ধ্বংস করতেছে। বেসোফিল কি করতেছে? হেপারিন এবং হিস্টামিন নিশ্চিত করে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দিচ্ছে। কোনো জায়গায় কেটে গেলে রক্ত জমাট বাঁধা ভালো, কোনো ক্ষতি নাই, কিন্তু কোনো জায়গায় কাটে নাই তারপরেও তোমার যদি রক্ত জমাট বাঁধতে শুরু করে তখন তো তুমি বিপদে পড়ে যাবা, বুঝছো? এটা মনে রাখতে হবে। এখন খেয়াল করো গড় আয়ুটা এরকম কেন? গড় আয়ু 2 থেকে 15 দিন কেন? অনেক জায়গায় আছে কয়েক ঘন্টা থেকে 15 দিন, কয়েক ঘন্টা থেকে 15 দিন, এরকম কেন? দেখো তোমার দেহে সারাক্ষণই জীবাণু আসতেছে। একটা নিউট্রোফিলের পক্ষে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ তোমাদের দেখাইছিলাম, মনে আছে? শ্বেতরক্তকণিকার কাছে দেখাইছিলাম মাইক্রোস্কোপে, মাইক্রোস্কোপে শ্বেতরক্তকণিকা দেখাইছিলাম বাচ্চা লোক, মনে আছে কি?
তো শ্বেত রক্তকণিকা জীবাণু মারাই তার কাজ। জীবাণু পাবে, গিলে গিলে খাবে। একটা নিউট্রোফিলের পক্ষে জীবাণু মারা সম্ভব 10 থেকে 20টা সর্বোচ্চ। তাহলে 10 থেকে 20টা ব্যাকটেরিয়াকে গিলে খায় সে নিজেই সুইসাইড করবে, তার ভিতরে জঞ্জাল হয়ে যাবে অনেক বেশি। আর একটা মনোসাইডের পক্ষে জীবাণু মারা সম্ভব 100টা। তাহলে কার পাওয়ার বেশি? নিউট্রোফিলের পাওয়ার বেশি নাকি মনোসাইডের পাওয়ার বেশি? কার? মনোসাইডের। দেখো আল্লাহ কিভাবে ব্যালেন্স করে দিয়েছেন আমাদের শরীরে। নিউট্রোফিল নিউট্রোফিলের পক্ষে একা 10 থেকে 20টা জীবাণু মারা সম্ভব। আর মনোসাইডের পক্ষে কয়টা বললাম এইমাত্র সাইদ? 100টা। তাহলে এর পক্ষে 20টা, এর পক্ষে 100টা। এখন আল্লাহ কিভাবে ব্যালেন্স করে দিছে যে নিউট্রোফিলটা কিন্তু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছেন, তাই না? দেখো 40 থেকে 60% দিকে ব্যালেন্স হয়ে যায়। আর সে 2 থেকে 8% আছে, ওইটা দিয়ে সে কি করে দিতে পারবে? ব্যালেন্স করে ফেলতে পারবে, রাইট? জীবাণুকে মারবে, খাবে। এখন ধরো তোমার শরীরে হঠাৎ করে অনেক বেশি ইনফেকশন হয়ে গেছে, জ্বর হয়ে গেছে তোমার শরীরে হঠাৎ করে বেশি। এমত অবস্থায় একটা জীবাণু আসলো, সে তো রক্তকণিকা তার কাছে গেল, গাবাক গাবাক করে খেয়ে মেরে ফেললো। তাহলে তার পক্ষে তো একদিন বাঁচাও সম্ভব না। সম্ভব? তার পক্ষে একদিন বাঁচা, কয়েক ঘন্টার মধ্যে সে কি করবে? মারামারি করে নিজেও মৃত্যুবরণ করবে। এই জন্য দেখছে একদিন বা কয়েক ঘন্টা। কিন্তু এদের ক্ষেত্রে দেখো, তোমার শরীরের ভিতরে রক্তক্ষরণ কি সবসময় হবে? চান্স খুব কম। যখন হবে তখন সে কাজ করবে। কিমি যে তোমার শরীরে সারাদিন হবে, অ্যালার্জি তোমার শরীরে সবসময় হবে এমন কি সম্ভব? মাঝে মাঝে হবে। এই জন্য দেখো এদের গড়ায়ও কি বেশি না? তার মানে কি পার্টিকুলার টাইম যাওয়ার পর অটোমেটিক সে মারা যাবে। জীবাণু মারুক আর না মারুক, 15 দিন পর অটোমেটিক কি হয়ে যাবে? মারা যাবে। আর জীবাণু থাকলে তাড়াতাড়ি মারা যাবে। এই জন্য এদের গড়ায় ওঠে বেশি, কারণ অ্যালার্জি সবসময় হয় না, কৃমি সবসময় হয় না, দের ভিতরে সবসময় রক্ত জমাট বাঁধার প্রয়োজন পড়ে না। এই জন্য এদের গড়ায় ওঠে কি বেশি। কিন্তু দেখো এদের গড়েও খুবই কম। দেখো বিশেষ করে নিউট্রোফিল এবং মনোসাইডে দেখো গড়েও 2 থেকে কয় দিন? 2 থেকে 5 দিন। কার? নিউট্রোফিল আর মনোসাইডের। কারণ এরা সরাসরি কি করে? জীবাণু মারার কাজ করে। এই জন্য তাদেরকে অ্যাক্টিভ থাকতে হয় বেশি। এই জন্য তারা তাড়াতাড়ি মারা যায়। আর লিম্ফোসাইটটা মিডিল গ্রাউন্ডে কত? কারণ অ্যান্টিবডি তৈরি হইতে সময় লাগে। অ্যান্টিবডি কখন কাজ করে জানো? লিম্ফোসাইট কখন কাজ করে? তোমাদের ব্যাপারটা মজা মজা বাবা শুনলে। তোমার দেহে অনেক জীবাণু অ্যাটাক করছে, প্রথমে মনোসাইট আর নিউট্রোফিল এগুলোরে কি করার চেষ্টা করবে? গাবাক গাবাক মারার চেষ্টা করবে। তারা যদি মারতে না পারে, তারা যখন লুল হয়ে যায়, একদম লাস্ট মোমেন্টে আইসা লিম্ফোসাইট কি বলে? अब हम आ गया, तुम्हारा बॉस आ गया, अब हम क्या करेंगे? एंटीबॉडी प्रोड्यूस करेंगे, एंटीबॉडी प्रोड्यूस करके सबको मार देंगे। এবার অ্যান্টিবডি পাওয়ার এত বেশি, একবার যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায় পরে সেটা সারা জীবন দেহের মধ্যে মেমোরি কোষের মধ্যে থেকে যায়, মেমোরি কোষ তৈরি করে ডিএনএর মধ্যে সেভ করে রাখে। অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে। এই জন্য দেখো করোনা প্রথমে অসুস্থ হয় রোগী, তারপরে কিন্তু ওষুধ খেয়ে সুস্থ হয়। তার মানে তার শরীরে কি হয়ে যায়? করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। বা অ্যান্টিবডি তো একবার তৈরি হয়, তার রক্ত রস নিয়ে কিন্তু আরেকজনকে যদি দেওয়া হয়, প্লাজমা থেরাপির নাম শুনছো? প্লাজমা থেরাপি পড়াইছিলাম তো এটা, যে একজন ব্যক্তি অসুস্থ, সে সুস্থ হয়েছে করোনা থেকে, তার রক্ত রস নিয়ে যদি আরেকজনকে দেওয়া হয় সেও সুস্থ হওয়ার চান্স থাকে। কারণ কি, যে সুস্থ হয়ে গেছে তার মানে কি তার শরীরে এখন কি আছে? করোনার অ্যান্টিবডি আছে, সেটাকে আরেকজনকে দিয়ে দিলাম। তো অ্যান্টিবডি তৈরি হইতে একটু কি লাগে? সময় লাগে। এবং সে পাওয়ারফুল, এই জন্য সে বেশি সময় ধরে কাজও করতে পারে। এই জন্য তার গড়াই কয় দিন? 7 দিন। এই জন্য একটু বেশি, এদের গড়াই অনেক বেশি, কারণ তাদের সবসময় অ্যাক্টিভ থাকতে হয় না। তাহলে মোস্ট অ্যাক্টিভ শ্বেত রক্তকণিকা কে তাইলে? মনোসাইট আর নিউট্রোফিল। তারপরে মোস্ট ভায়োলেন্ট শ্বেত রক্তকণিকা কে? মোস্ট ভায়োলেন্ট কে? মোস্ট ভায়োলেন্টের কথা বললে এখানে লিম্ফোসাইট আর মনোসাইটের কথা বলতো। মনোসাইটের আবার অনেক সময় অনেক ভায়োলেন্ট হয়ে যায়। আর সব থেকে লেজার খায় থাকে, সব থেকে বিশ্রামিকে থাকে এরা দুজন। এই জন্যে এদের গড়ায়ু রেস্ট এত বেশি, 2 থেকে 15 দিন এবং কয়েক ঘন্টাও। মাথা আর কিছু ঢুকতেছে না, মাথা কেটে ফেলা দাও। তাহলে গড়ায়ু কয়েক ঘন্টা। আমি ভাবছিলাম আজকে অনুচক্রিকা শেষ করব, তো তোমাদের জন্য পারবো না, বুঝিয়ে ফেলছি। তাহলে ঠিক আছে, এখানেই শেষ তাহলে আজকে। তো এই তো ফ্যাগোসাইটোসিস প্রসেস তোমাদের দরকার নাই, যেটুকু পড়াইছি এটুকু এনাফ। আর এরা ডায়াপোডোসিস প্রক্রিয়ায় ক্ষণপদীয় চলনের মাধ্যমে শ্বেত রক্তকণিকাগুলো চলাচল করতে পারে, এটা জেনে রাখো। ডায়াপোডোসিস
ক্ষণপদীয় চলনের মাধ্যমে চলাচল করতে পারে। ঠিক হ্যাঁ, এটা পড়াই দিলাম। তো তোমাদের বইয়ের মধ্যে এখন যদি তোমরা যাও, এটা তো হয়ে গেল, লোহিত রক্তকণিকা হয়ে গেছে, শ্বেত রক্তকণিকা হয়ে গেছে, অনুচক্রিকা পরে পড়বো আমরা। এখন যদি তোমরা শ্বেত রক্তকণিকাতে যাও, এগুলো সবই লেখা আছে, দেখো এই দেখো, নিউট্রোফিল 40% 70, নিউট্রোফিল বর্ণনিরপেক্ষ 2 থেকে 5 খণ্ড, আয়ুষ্কাল 2 থেকে 5 দিন, তারপরে নিউট্রোফিল অ্যামিবয়েড চলন সক্ষম, ডায়াবেটিস প্রক্রিয়ায় টিস্যু ভেদ করে চলে যায়, ডায়াবেটিস অ্যামিবয়েড চলন, এগুলো বলছি। তবে এবার ইউসিনোফিল, ইউসিনোফিল কি করতেছে, অম্লধর্মী, লাল রঞ্জক হয়, 2 থেকে 4% থাকে, আয়ুষ্কাল 8 থেকে 12 দিন, অ্যালার্জি প্লিহা স্নায়ুতন্ত্র রোগের কারণে ইউসিনোফিল বেড়ে যায়, যখন অ্যালার্জি বাড়ে তখন বাড়ে আর কি। তারপরে বেসোফিল, বেসোফিল অংশ অনেক কম, বেসোফিলের পরিমাণ অনেক কম, অম্ল ক্ষারধর্মী, 2 থেকে 15 মাইক্রোমিটার, 12 থেকে 15 দিন চলে, হেপারিন ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে, এগুলো জানি। ঠিক আছে, তারপরে আমরা মনোসাইট আর নিউট্রোফিলটা দেখে আসি। লিম্ফোসাইট, লিম্ফোসাইট এখানে একটু কথা আছে, দেখো লিম্ফোসাইটের আয়ুষ্কাল পড়লাম। লিম্ফোসাইট 3 রকমের, লিম্ফোসাইট 3 রকমের, 2 কাটে 3 করো, 2 কেটে 3 করো, 3 রকমের। টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, আর এটা হচ্ছে এনকে সেল, ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে, 20 থেকে 40% লিম্ফোসাইট, এরা লসিকাতন্ত্রের সৃষ্টি হয়, এরা ফ্যাগোসাইটোসিস করে না। এবং লিম্ফোসাইট নিয়ে আমরা ডিটেলস পড়বো লসিকাতে, এই জন্য আমি এখানে কেমন কিছু বললাম না। লসিকাতে বিস্তারিত পড়বো আমরা। লসিকাতে, লসিকার আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি মেডিকেল ফিল পাইতে চাও, এই চ্যাপ্টারটা তো আসেই, পাশাপাশি লসিকা পার্টটা মিস দিব না। লসিকার ক্লাস হবে এই ক্লাসের পরের ক্লাস, মানে নেক্সট উইকে। মোনোসাইট, ছোট নিউক্লিয়াস, ঘোড়ার খুনের মতো দেখায় নিউক্লিয়াসটাকে, আয়ুষ্কাল কম, 2 থেকে 8% শ্বেতরক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবনে ভক্ষণ করে, শেষ। আর লিম্ফোসাইট হচ্ছে কয় রকমের, 3 রকমের। লিম্ফোসাইট 3 প্রকার, লিম্ফোসাইট 3 প্রকার, এখানে 3 প্রকার পড়বা, 2 প্রকার কেটে দাও। লিম্ফোসাইট 3 প্রকার, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আর হচ্ছে এনকে সেল, এগুলো পরে আলোচনা করবো, এগুলো নিয়ে ডিটেলস। থ্যাংক ইউ। ক্লাসের স্লাইড পরশুদিন পাবা, পরশুদিন ক্লাস নেওয়ার পরে স্লাইড দিয়ে দিব ইনশাল্লাহ। ক্লাসকে এইটুকুই রাখতেছি, আমি আরও পড়াইতে চাইছিলাম, তোমরা তো আন্দোলন শুরু করে দিলা। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।